রাজধানী বাগদাদের শীর্ষ কর্মকর্তাদের গ্রেপ্তারের পর এবার দুর্নীতিবাজদের বিরুদ্ধে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, ক্ষমতার অপব্যবহার করে পার পাওয়ার দিন শেষ। মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে তিনি বলেন, জনগণের আত্মসাৎ হওয়া প্রতিটি অর্থ উদ্ধার করা হবে। এই অভিযান কেবল শুরু। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই থামবে না। সরকারি তহবিল যারা লুট করছে তাদের অবশ্যই তা মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে। জনগণের টাকা জনগণের কাছেই ফিরবে। আমি কোনো ভুল দেখে চুপ থাকতে পারি না। ইরাকীয় জনগণের স্বার্থ রক্ষায় আমি বিন্দুমাত্র নমনীয় হব না। দুর্নীতি বিরোধী এই চিরনীয় অভিযানে নিজের মন্ত্রিসভার কেউ জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী। যে কোনো তদারকি সংস্থাকে মন্ত্রীদের অনিয়মের বিরুদ্ধে প্রমাণসহ তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি। আমি চাই যে কোনো তদারকি সংস্থা এই সরকারের কোনো মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে আমাকে সরাসরি লিখিতভাবে জানাক। এরপর সেই মন্ত্রীর বিরুদ্ধে আমার অবস্থান কি হয় তা সবাই দেখতে পাবে। আমি তাকে 1 ঘন্টাও পদে রাখবো না। এর আগে রবিবার ভোরে বাগদাদের গ্রিন জোনে এলিট কাউন্টার টেরোরিজম সার্ভিসের অভিযানে পার্লামেন্টের মেম্বার ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সহ 47 জনকে গ্রেপ্তার করা হয়। এই নেটওয়ার্কের শিকড় উপড়ে ফেলার প্রত্যয় জানান আল জাইদি। জনগণের অর্থ ও জীবন সরকারের কাছে আমানত অভিহিত করে তিনি বলেন, জনগণের স্বার্থের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। একই সাথে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে সশস্ত্র গোষ্ঠীর হাতে থাকা অস্ত্র নিয়েও কড়া বার্তা দেন তিনি। আজ থেকে ইরাক এক নতুন অধ্যায় শুরু করবে, এক নতুন ইরাক। অস্ত্র ও ক্ষমতা কেবল রাষ্ট্রের হাতেই সীমাবদ্ধ থাকবে। আর যারা সরকারের অংশ হয়ে এতিম ও গরিবদের টাকা চুরি করার কথা ভাবছে তারা ভুল করছে। আমি স্পষ্ট করে বলছি, আপনাদের রেহাই নেই। আমি দিনরাত আপনাদের পিছু নেব। গত মে মাসে ক্ষমতা নেয়ার পর এটি আল জাইদি সরকারের প্রথম কোনো বড় পদক্ষেপ। প্রধানমন্ত্রীর এমন কঠোর অবস্থানে সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে নতুন আশার আলো। আমেরিকার মধ্যস্থতায় 8 মাস আগে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি যেন কেবলই এক টুকরো কাগজ, যা ক্রমেই পরিণত হয়েছে এক নির্লজ্জ উপহাসে। গাজার খান ইউনিস ও দেইর আল বালাহতে সোমবারও অবরুদ্ধ মানুষের উপর নেমে এসেছে ইসরায়েলি বোমার আঘাত। নাসের হাসপাতালে স্বজনদের কান্নায় ভারী বাতাস, যেখানে পড়ে আছে ছোট্ট শিশু আলিন আল ফার্রার নিথর দেহ। নিহত শিশু আলিনের পরনের পোশাকে লেখা ছিল, আমরা কেবলই কোনো সংখ্যা নই। প্যালেস্টাইন স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই 8 মাসে 1045 জন প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। এই নিষ্পাপ শিশুটির শার্টে লেখা ছিল, আমরা কোনো সংখ্যা নই। দুর্ভাগ্যবশত সে আজ নিজেই শহীদদের একজন হয়ে গেল। আল্লাহ তাকে রহম করুন। কোনো যুদ্ধ বা সংঘাতের ময়দানে নয়, সে যেখানে আশ্রয় নিয়েছিল ঠিক সেখানেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আমরা স্রেফ সংখ্যা গুনি। খোদার কসম, এদের প্রত্যেকের একটি নাম আছে। প্রতিটি সংখ্যার পেছনে একটি নাম লুকিয়ে আছে। এই শহীদরা এক একজন নায়ক। জীবিত অবস্থায় সমাজে, পরিবারে ও সব জায়গায় তাদের একটি নাম ও পরিচয় ছিল। গত শনিবার থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় 4 শিশু সহ অন্তত 12 প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, তারা 2023 সালের 7 অক্টোবরের হামলায় জড়িত। ইসলামিক জিহাদ ও হামাসের প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, যুদ্ধবিরতির নামে একপাক্ষিক আগ্রাসনের মুখে রয়েছে গাজাবাসী। বিপরীতে আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চুপ। প্যালেস্টিনিয়ান জনগণকে, বিশেষ করে অবরুদ্ধ গাজাবাসীকে সম্পূর্ণ একা ফেলে দেয়া হয়েছে। এই যুদ্ধবিরতি আর সংঘাত বন্ধের গল্পগুলো কেবলই মিথ্যা। আন্তর্জাতিক সম্প্রদায় প্রতিদিন আমাদের ওপর চালানো এই নৃশংস হত্যাকাণ্ডের নীরব সাক্ষী। এদিকে গাজার পাশাপাশি অধিকৃত ওয়েস্ট ব্যাংকেও এক কিশোরকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। সোমবার সন্ধ্যায় ওয়েস্ট ব্যাংকের প্রশাসনিক কেন্দ্র রামাল্লাতে ইসরায়েলি বাহিনীর অভিযানে আমির আহমদ জাবের নামের 15 বছরের ওই কিশোর মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন।
অন্যদিকে ইসরায়েলের মানবাধিকার সংস্থা বিৎসেলেম এদিন এক প্রতিবেদনে জানিয়েছে 2023 সালের 7 অক্টোবর থেকে 2026 সালের 28 জুন পর্যন্ত ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি হামলায় 1086 জন প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন, যাদের মধ্যে 241 জনই অপ্রাপ্তবয়স্ক, যা 1967 সালে ইসরায়েলের ভূখণ্ডটি দখলের পর থেকে সর্বোচ্চ শিশু হত্যার রেকর্ড। বিৎসেলেমের নির্বাহী পরিচালক উইলি নোভাকের অভিযোগ, ইসরায়েলের শীর্ষ সামরিক কমান্ডারদের উস্কানিমূলক বক্তব্য ও বিচারহীনতার সংস্কৃতি প্যালেস্টিনিয়ান শিশুদের উপর হত্যার লাইসেন্স এনে দিয়েছে। জার্মানির বন্দরনগরী হামবুর্গের কাছের শান্ত শহর স্টাডে সোমবার এই শহরের একটি যুব কল্যাণ কেন্দ্রে হঠাৎ শুরু হয় এলোপাতাড়ি বন্দুক হামলা। মুহুর্মুহু গুলির শব্দে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। প্রাথমিক তথ্য উল্লেখ করে পুলিশ জানায়, এই আকস্মিক হামলায় ঘটনাস্থলে 5 জন নিহত হয়েছেন, যাদের সবাই প্রাপ্তবয়স্ক। তবে হামলায় ঠিক কতজন আহত হয়েছেন তা এখনও জানা যায়নি। পুলিশ আরও জানায়, মূল হামলাকারী সহ 2 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ জনগণের জন্য আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। প্রায় 50,000 বাসিন্দার এই ঐতিহাসিক শহরের লালিটের বাড়ি আর গাছপালায় ঘেরা রাস্তাটি এখন থমথমে। ঘটনার পরপরই পুরো এলাকাটি পুলিশ অবরুদ্ধ করে ফেলে। সাদা পোশাকের ফরেনসিক বিশেষজ্ঞ এবং সাদা পোশাকের গোয়েন্দারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। পুলিশ আরও জানিয়েছে, এই হামলার পেছনে অন্য কোনো সহযোগী জড়িত ছিল কিনা বা আটক হওয়া দ্বিতীয় ব্যক্তির ভূমিকা ঠিক কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই মুহূর্তে আর কোনো সন্দেহভাজন পলাতক নেই বলে নিশ্চিত করেছে প্রশাসন। ল্যাটিন আমেরিকা বা অন্য কোনো আন্তর্জাতিক কোন্দলের সাথে এর সংযোগ আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের মুখে বল্টিক অঞ্চলের ভূরাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক শক্তি বাড়াতে মরিয়া ইউরোপিয়ান দেশ পোল্যান্ড। সোমবার এরই অংশ হিসেবে পোলিশ বন্দরনগরী গদানিয়ায় এক জমকালো সামরিক সম্মানের মধ্য দিয়ে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনকে স্বাগত জানান পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক। সেখানেই স্বাক্ষরিত হয় বহুল প্রতীক্ষিত এই সাবমেরিন চুক্তি। নেটোতে সুইডেনের অন্তর্ভুক্তি তুলনামূলক নতুন হলেও বল্টিক সাগরে আমাদের যৌথ সহযোগিতা এই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বল্টিক সাগরকে সব ধরনের উস্কানি ও সামরিক হুমকি থেকে মুক্ত এবং নিরাপদ রাখতে হবে। সুইডিশ প্রতিরক্ষা জায়ান্ট সাব এক বিবৃতিতে নিশ্চিত করেছে, 47 বিলিয়ন সুইডিশ ক্রোনা বা প্রায় $4.8 বিলিয়ন এই চুক্তির আওতায় পোল্যান্ডকে 3টি সর্বাধুনিক A-26 সাবমেরিন দেওয়া হবে। এই মেগাডিলের মধ্যে সাবমেরিনের পাশাপাশি আধুনিক যুদ্ধাস্ত্রের প্যাকেজ এবং পোলিশ নৌবাহিনীর জন্য বিশেষ প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে, যার চূড়ান্ত সরবরাহ সম্পন্ন হবে 2038 সালের মধ্যে। এই প্রজেক্টটির একটি দ্বিপাক্ষিক ও অংশীদারিত্বমূলক মাত্রা রয়েছে। এটি কেবল একতরফা কোনো বাণিজ্যিক লেনদেন নয়, বরং এটি প্রকৃত অংশীদারিত্ব যা পোল্যান্ড এবং সুইডেন উভয় দেশের প্রতিরক্ষা শিল্পের জন্যই অত্যন্ত লাভজনক হবে। গত বছরই পোল্যান্ড তাদের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে সুইডেনকে অংশীদারি হিসেবে বেছে নেওয়ার ঘোষণা দিয়েছিল। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে 2 দেশের সরকার প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন পোলিশ পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লাভ সিকোরস্কি এবং প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন 5ম বছরে। রক্তক্ষয়ী এই সংঘাত অবসানে শান্তি চুক্তির আলোচনা নিয়ে আবারও নিজেদের অনমনীয় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে রাশিয়া। ক্রেমলিন জানিয়েছে, 2024 সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে শর্ত নির্ধারণ করেছিলেন তা এখনও পুরোপুরি অপরিবর্তিত রয়েছে। আমাদের অবস্থান সবার জানা এবং এটি অত্যন্ত সুসংগত। 2 বছর আগে আমাদের রাষ্ট্রপ্রধান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ভাষণে এই অবস্থান স্পষ্ট করেছিলেন। কিয়েভ প্রশাসন এবং আমেরিকার মধ্যস্থতাকারীরা এই শর্তগুলো খুব ভালো করেই জানেন। ক্রেমলিনের শর্ত অনুযায়ী ইউক্রেনকে অবশ্যই রাশিয়ার দাবি করা 4 অঞ্চল দোনেক্স, লুহানস্ক, খেরসন ও জাপোরিজিয়া থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে হবে এবং নেটোর সদস্যপদ পাওয়ার আশা প্রকাশ্যেই ত্যাগ করতে হবে। কিয়েভের পক্ষ থেকে যুদ্ধ সীমিত করার সাম্প্রতিক এক প্রস্তাব পুতিন ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছেন।
যুদ্ধক্ষেত্রে ক্রেমলিন অনড় থাকলেও খোদ রাশিয়ার অভ্যন্তরে এর বড় ধাক্কা লাগতে শুরু করেছে। এক সপ্তাহ আগে ইউক্রেনিয়ান ড্রোন হামলায় মস্কোর একটি প্রধান তেল শোধনাগার বিধ্বস্ত হওয়ার পর রাশিয়ার রাজধানীতে তীব্র পেট্রোল সংকট দেখা দিয়েছে। পাম্পগুলোতে পেট্রোলের জন্য সাধারণ মানুষ ও ট্যাক্সি চালকদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। পরিস্থিতি আসলেই খুব খারাপ, সব জায়গায় পেট্রোলের জন্য লম্বা লাইন। অনেক পাম্পে তো তেলই নেই, তিনটা স্টেশন ঘুরেও খালি হাতে ফিরতে হয়েছে। বাচ্চার ট্রেনিং এর জন্য বাধ্য হয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি। এখন গাড়ি চালানো কমিয়ে দিয়ে বেশি করে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের চেষ্টা করছি। সীমান্ত জুড়ে এই উত্তেজনার মধ্যেই ইউক্রেনের দিনিপ্রো শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 5 জন নিহত এবং 28 জন আহত হয়েছেন। এছাড়া জাপোরিজিয়ার একটি যাত্রীবাহী মিনি বাসে ড্রোন হামলায় শিশুসহ 2 জন নিহত ও 6 জন আহত হয়েছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।